আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 291। জানিয়ে দেব নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি দিবে টাটা গ্রুপ। এরপর রয়েছে অবরোধের প্রতিবাদে গাজার উদ্দেশ্যে এবার 1500 মানুষ। সর্বশেষ থাকছে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 291। ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত 291 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমানে থাকা 242 আরোহীর মধ্যে 241 জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়ছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও 50 জনের বেশি মানুষ মারা গেছে। গুজরাটের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, দুর্ঘটনার প্রায় 294 জন নিহত হয়েছে। এতে কিছু শিক্ষার্থী রয়েছে যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন। ভয়ে ভয়ে দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী। এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশে 11 আসনে বসা ছিল। এ কারণে হয়তো তিনি বেঁচে গেছেন। হাসপাতালে হয়তো দুর্ঘটনায় বেঁচে যাওয়ার অন্য আরও কেউ থাকতে পারেন। জানা গেছে বেঁচে যাওয়া ওই ব্যক্তির পরনে ছিল সাদা টি শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স। তার টি শার্টের রক্তের ছোপ দেখা যায়। তালিকা ঘেটে দেখা গেছে ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহমেদাবাদ পুলিশ প্রধান GS মালিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে 200টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বিমানের যাত্রী ছাড়া ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মরদেহ আছে। এছাড়া নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় ত্রিবেদী। বিমানে থাকা যাত্রী ওই ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের DNA স্যাম্পল দেওয়ার অনুরোধ জানিয়েছে, যেন মরদেহগুলো শনাক্ত করা যায়। বিমানটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনও পড়ে আছে। বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিম লাইনার, যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এর আগে বোয়িংয়ের এই মডেলের বিমান কখনো বিধ্বস্ত হয়নি। বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাডউইক বিমানবন্দর দিকে যাত্রা করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। নিহতের প্রত্যেক পরিবারকে 1 কোটি রুপি দেবে টাটা গ্রুপ। বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিমান আছড়ে পড়ার ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেল পুনর্নির্মাণে সহায়তা করবে তারা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে টাটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কতটা শোকাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 242 জনের মধ্যে 100 জনের বেশি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি দেশটির অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি লন্ডনের গ্যাডউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, 100-এরও বেশি মৃতদেহ, যেগুলোর অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থানীয় সরকারি হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে, ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। আমরা এরই মধ্যে 70 থেকে 80% এলাকা পরিষ্কার করেছি এবং বাকিটাও দ্রুত পরিষ্কার করা হবে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে। রয়টার্সের একটি সূত্র জানায়, বিমানে 217 জন প্রাপ্তবয়স্ক, 11 জন শিশু ও 2 নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়ার মতে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক ছিলেন। অবরোধের প্রতিবাদে গাজার উদ্দেশ্যে এবার 1500 মানুষ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ প্রবেশ না করতে দেওয়ার প্রতিবাদে উপত্যকাটির দিকে রওনা দিয়েছে অন্তত 1500 মানুষ। তাদের মধ্যে অধিকার কর্মী ও ফিলিস্তিনের সমর্থকেরা রয়েছে। গত মঙ্গলবার লিবিয়ার জাবিয়া শহরে পৌঁছেছে তারা। সেখান থেকে তাদের মিশরের রাজধানী কায়রোর পৌঁছানোর কথা রয়েছে। ইসরায়েলের আগ্রাসন বিরোধী এই বিপুল সংখ্যক মানুষ যাত্রা শুরু করেন আলজেরিয়া থেকে।
এরপর তিউনিসিয়া হয়ে লিবিয়ায় পৌঁছান তারা। এরই মধ্যে তারা মিশর সীমান্তের সালম ক্রসিংয়ে পৌঁছাতে গাড়ি ও বাস করে লিবিয়া ত্রিপোলি, মিশারাত ও সিরাত ও বেনগাজি শহর পাড়ি দিয়েছেন। এই মানুষগুলোর লক্ষ্য কায়রো থেকে গাজা সীমান্তে রাফা ক্রসিংয়ে পৌঁছানো। 1500 জনের মধ্যে আলজেরিয়া ও তিউনিসিয়ার বাসিন্দা রয়েছেন। লিবিয়া সহ বিভিন্ন দেশ থেকে আরও অনেক যোগ দেবেন আশা করা হচ্ছে। যাত্রায় অংশ নিয়ে আলজেরিয়ার বাসিন্দা জামেলা সারিতা বলেন, এই যাত্রা তিউনিসিয়া ও লিবিয়া সহযোগিতা করছে। জায়েজ আল হামামি নামের আরেকজন বলেন, গাজায় খাবার প্রবেশের জন্য রাফা ক্রসিং খুলে দিতে চাপ দেবেন তারা। এদিকে যাত্রায় যোগ দিতে ইচ্ছুক 2 শতাধিক অধিকার কর্মীকে কায়রো থেকে আটক করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে যাত্রার আয়োজকেরা। আয়োজকদের মুখপাত্র সাইব আবু কেশেক এএফপিকে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, মরক্কো, আলজেরিয়ার নাগরিকরা রয়েছেন। বিমানবন্দর, হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। এর আগে বুধবার আয়োজকেরা এক সংবাদ সম্মেলনে জানায়, আজ শুক্রবার গাজা অভিমুখে মূল যাত্রাটি শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। এতে অংশ নেওয়ার জন্য 40টির বেশি দেশের প্রায় 4000 মানুষ কায়রোগামী বিভিন্ন উড়োজাহাজ টিকিট কেটেছেন। যাত্রা শুরুর পর তারা গাড়িতে করে মিশরের সিনাই উপদ্বীপের আল আরিশ শহরে পৌঁছবেন। সেখান থেকে 50 কিলোমিটার হেঁটে রাফা ক্রসিংয়ে যাবেন। 19 জুন ফিরে আসার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। এই যাত্রার অংশ নেওয়া ব্যক্তিদের জিহাদি বিক্ষোভকারী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তাদের সীমান্তে পৌঁছানো ঠেকাতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাজ বলেছেন, সীমান্তে এই ব্যক্তিদের অবস্থান ইসরায়েলি সেনাদের নিরাপত্তার বিপদের মধ্যে ফেলবে। এমন কোনো কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে হামলার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত। বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত। দেশটি বলেছে, এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া দরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন। তিনি বলেন, দুঃখের বিষয়, এমন ঘটনা বারবার ঘটে চলেছে। কাছারি বাড়িতে হামলার ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ওই হিংসাত্মক ঘটনা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার পরিপন্থী। কবিগুরু সেই দর্শনের কথাই বারবার বলে এসেছেন। রণধীর জয়সওয়াল বলেন, উগ্রপন্থীরা বাংলাদেশের সহনশীলতা ও সমন্বয়মূলক সংস্কৃতির প্রতীকগুলো যেভাবে পরিকল্পিত উপায়ে ধ্বংস করে চলেছে, এই আক্রমণ তারই অংশ। অন্তর্বর্তী সরকারের উচিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে না। লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় ও বিভিন্ন সময়ে দেওয়া রাজনৈতিক মন্তব্য প্রসঙ্গে প্রধান উপদেষ্টা গতকাল বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অনুরোধ করেছিলেন শেখ হাসিনার মন্তব্যে রাশ টানার ব্যবস্থা নিতে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, তারা সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে না। এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক হয় সে কথা আমি এই মঞ্চে থেকে বারবার বলছি। বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চায়। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষাও তাই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম খবর বেরিয়েছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ঈদ উপলক্ষে একদিনের জন্য দিল্লিতে এসেছিলেন। মায়ের সঙ্গে দেখা করে তিনি ফিরে গেছেন। এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তারা কিছু জানে নেই, খবর সত্যি কিনা তাও জানেন না।